দর্শক, আন্তর্জাতিক জলসীমা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটক করায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে অভিহিত করা হয়েছে। দর্শক, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে, 500-ও অধিক গণ অধিকার কর্মীকে, ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে। ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে, এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে। আজকে আমরা জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে, এই দখল মুক্ত করতে হবে। 500-ও অধিক এই ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নইলে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দর্শক, গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলায় আক্রমণ, হামলা ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ, সেখান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। ভূমধ্য সাগর থেকে গাজা উপকূলের দিকে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু এবারে কি প্রথম এ ধরনের উদ্যোগ? আগে কখনো এত আলোচনা হয়নি কেন? দর্শক, বিস্তারিত জানাচ্ছেন ওদের সহকর্মী চৈতি সারওয়ার। আরবি শব্দ সুমুদ অর্থ ধৈর্য বা সহনশীলতা, আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইটের তথ্য মতে, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে অটল থাকা, প্রতিরোধ এবং তাদের প্রতি আন্তর্জাতিকভাবে সংহতি জানাতেই সুমুদ শব্দটি বেছে নেওয়া হয়েছে। তবে এবারই প্রথম নয়। ফ্রিডম ফ্লোটিলা বা গাজার ফ্লোটিলা নামে আন্তর্জাতিকভাবে একাধিকবার জাহাজ পাঠানো হয়েছে গাজার অবরোধ ভাঙতে। এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল 2010 সালের গাজা ফ্রিডম ফ্লোটিলা। এরপর 2011 থেকে 2023 সাল পর্যন্ত ছোট আকারে একাধিক ফ্লোটিলা উদ্যোগ নিয়েছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে। তাহলে এবারের যাত্রা নিয়ে এত আলোচনা কেন? এই বহরে প্রায় 44টি দেশের 5 শতাধিক মানুষ রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক এবং সাংবাদিক আছেন সুইডেনের জলবায়ু ও রাজনৈতিক অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্টলা ম্যান্ডেলা, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম সহ ইউরোপের বিভিন্ন দেশের অধিকার কর্মীরা।
সমুদ্রের বৈরী আবহাওয়ার সাথে লড়াই করে টিকে থেকে যখন ভূমধ্যসাগরে পৌঁছায় ফ্লোটিলার জাহাজ লক্ষ্য করে তখন শুরু হয় ইসরায়েলি হামলা। আটক করা হয় বেশিরভাগ জাহাজ এবং মানবাধিকার কর্মীদের। এরপরও থেমে যায়নি যাত্রা। এত কিছুর পরও ফ্লোটিলা অগ্রসর হতে থাকলে আন্তর্জাতিক মনোযোগও বেড়ে যায়। মূল উদ্যোগটি নেওয়া হয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC নামে একটি আন্তর্জাতিক জোটের মাধ্যমে। তবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ক্ষেত্রে FFC ছাড়াও আছে গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মেহরাব সুমুদ ফ্লোটিলা, সুমুদ নুসান্তারা। এসব সংগঠন সাধারণত রাজনৈতিক দল নয়, অধিকাংশই নাগরিক সমাজ, অধিকার আন্দোলন, পার্টনার এনজিও, সলিডারিটি গ্রুপ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কেবল একটি নৌ অভিযান নয়, এটি আন্তর্জাতিক নাগরিক কণ্ঠের এক প্রতীক, যেটি প্রশ্ন তোলে যুদ্ধ, অবরোধ ও মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক সমাজ কিভাবে আচরণ করবে। চৈতি সরওয়ার, ৭১। পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে আবারও যুগপৎ শরিকদের নিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট জাতীয় নির্বাচনের একদিন আগে হলেও করতে হবে। আর বিভিন্ন দল একমত হলে পিআর এর ধরন নির্ধারণ করা হবে বলেও জানান গোলাম পরোয়ার। দর্শক আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। আওয়ামী সরকার পতনের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষায় গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। তবে এখনও কোনো সুরাহা করতে পারেনি তারা। সবশেষ জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগে সাংবিধানিক আদেশ এবং পরে গণভোটের প্রস্তাব এসেছে। তবে সেই গণভোট নির্বাচনের আগেই করার দাবি জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের। এ নিয়ে জামায়াতের যুক্তি, নির্বাচনের দিন গণভোট হলে দুর্বল হয়ে পড়তে পারে এর আইনি ভিত্তি। নির্বাচনের দিনে গণভোট হলে একই দিনে জাতীয় নির্বাচন যে হচ্ছে কিসের ভিত্তিতে হলো? গণভোট যদি গৃহীত হয়, এটা মানে অ্যাবভ কনস্টিটিউশন, সংবিধানের উপরে একটা জনমত চলে আসে। সেই জন্য আমরা মনে করি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, তার অর্থ দাঁড়ালো এই যে জাতীয় নির্বাচনটা তাহলে যার উপরে হইতেছে সেটার ভিত্তি দুর্বল, ওইটাকে সওয়াল করতে গেলে একদিন আগে হলেও গণভোটের রায়টা নিয়ে ভোটটা করতে হবে। জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী কয়েকটি দল পিআর পদ্ধতির ভোটের দাবিতে রাজপথে নেমেছে। তবে পিআর এর কোন ধরনটি তারা চাইছে সেটি এখনও স্পষ্ট নয়। সাধারণত ৩ ধরনের পিআর পদ্ধতি বিদ্যমান। এর মধ্যে মুক্ত ধরনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রার্থীরা ভোট দিতে পারে তার আসনের প্রার্থীর কথা মাথায় রেখে। গোপন পদ্ধতিতে গোপনই থাকে প্রার্থী তালিকা। আর অন্যদিকে মিশ্র পদ্ধতিতে সংসদের সর্বমোট আসনগুলো ভাগ করে কিছু আসনে পিআর এবং বাকি আসনগুলোতে বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন হয়। দলগুলো আগে পিআরে একমত হলে পরে ধরন ঠিক করা যাবে বলে মত জামায়াতের সেক্রেটারি জেনারেলের। সহজ যেটা হবে, আমরা সেই পদ্ধতিতেই নির্বাচনে আমরা যেতে পারি। সেটা তো একটা দলের পছন্দের উপরে নির্ভর করবে না। আমরা প্রস্তাবটা দিয়েছি, এটা অ্যাকসেপ্ট করলে আমরা গুরুত্বপূর্ণ মেজর পার্টিগুলোর মধ্যে আলোচনা করে ওখানে যে কয়েকটা পদ্ধতি, তার কোনটা বাংলাদেশের ভোটারদের মন মানসিকতা, আর্থসামাজিক পরিবেশ, শিক্ষা দীক্ষায় কোন পদ্ধতিতে ভোটটা ফ্রুটফুল হবে, ৫-৬টা পদ্ধতি আছে, তার যে কোনো একটা আমরা নিয়ে নেব। সম্প্রতি জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচন সহ যুগপৎ শরিকদের সাথে নিয়ে দ্বিতীয় দফায় কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। পিআর পদ্ধতি নিয়ে জামায়াত সহ বিভিন্ন দলের আন্দোলন রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি বিএনপির। দলটির নীতি নির্ধারকরা বলছেন, শুধুমাত্র দলীয় স্বার্থে আন্দোলনে নেমেছে জামায়াত। এই পদ্ধতি চালু হলে অন্ধকারে ডুববে দেশ। অন্যদিকে প্রশাসন থেকে সর্বত্র দলীয়করণ মুক্ত না করা গেলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে বলেও মনে করেন তারা। শফিকুল হকের প্রতিবেদন। সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব হলো এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে কোনো একটি রাজনৈতিক দল মোট যত শতাংশ ভোট পাবে সংসদে সে অনুযায়ী আসন পাবে। ধরা যাক, কোনো নির্বাচনে যদি একটি দল 10% ভোট পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের 10 ভাগ বা 30টি আসন পাবে। বিএনপি শুরু থেকেই এই দাবির বিপক্ষে অবস্থান করছে।
কেন? বাংলাদেশের মানুষ যে ব্যবস্থা সম্বন্ধে পরিচিত নয়, যাদের জনগণের কোনো ধারণা নাই, তো কি কারণে এই সিস্টেমটি ত্যাগ করে দুটি দলের খেয়াল খুশির কারণে এই পিআর সিস্টেম বাংলাদেশে চালু করতে হবে, এটি আমরা বুঝতে অক্ষম। নির্বাচন পেছানো আর দলীয় স্বার্থেই এই দাবি তোলা হচ্ছে বলে মত বিএনপির নীতি নির্ধারকদের। প্রশ্ন ছিল, এই দাবি যদি দীর্ঘায়িত হয় তাহলে কি করবেন তারা? আমরা রাজপথে এটি প্রতিরোধ করার চেষ্টা করব, জনগণকে বোঝাবার চেষ্টা করব। জনগণ যেই সিস্টেমে অভ্যস্ত, সেই সিস্টেমে একটা নির্বাচন হবে, ভোটাধিকার পুনরুদ্ধার করা হবে, সেই চিন্তা না করে তারা তাদের দলীয় স্বার্থে এই পিআর ব্যবস্থার কথা বলছে। এখানে একটি দুর্বল সরকার আসলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মনে করেন, একদিকে দাবি দেওয়া আর অন্যদিকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করে দ্বৈত ভূমিকা নিয়েছে জামাত। এই নির্বাচন নিয়ে নানান রকমের সংশয় সৃষ্টি করেছে যে দলটি, সেই দলটি আবার মাঠে আবার তাদের প্রার্থী 300 প্রার্থী দিয়ে তাদের দৌড়াদৌড়ি করছে। এরকম ডবল স্ট্যান্ডার্ড একটা কাজ চলছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য। বিএনপির জনপ্রিয়তাকে অবমূল্যায়ন করতে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ দলটির নীতি নির্ধারকদের। দলীয় স্বার্থের জন্য নির্বাচন পিছিয়ে দেশকে বিপদে না ফেলারও আহ্বান তাদের। যে একটি দল প্রশাসন, ইউনিভার্সিটি, কলেজ সব দখল করে নিয়েছে। এখন এরকম যদি অবস্থা থাকে, তাহলে এগুলোকে যদি ঠিক না করা হয়, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হবে না। আমরা আশা করব যে কেউ যেন নিজস্ব দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দেশটাকে বিপদে না ফেলেন, তারা যেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত না করেন। একটা বড় সময় বিএনপির জোটসঙ্গী হয়ে রাজনীতিতে টিকে থেকেছে জামাতে ইসলামী। আওয়ামী লীগ না থাকায় এই দুই দলের লড়াই কোন সমীকরণ তৈরি করবে সেদিকে নজর থাকবে সবারই। শফিকুল হক, ৭১, ঢাকা। ঝিনাইদহ থেকে বিক্রি করার 5 দিন পর সদ্যজাত শিশু উদ্ধার হয়েছে নারায়ণগঞ্জ থেকে। শিশু বিক্রিতে মধ্যস্থতার দায়ে এক ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে, পাশাপাশি সিলগালা করা হয়েছে ক্লিনিকটি। শিশুর মা জানিয়েছেন, দারিদ্রতা এবং ঋণের চাপে তিনি সন্তান বিক্রি করে দিয়েছিলেন। রাজীব হাসানের প্রতিবেদনে বিস্তারিত। 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী মারা যান ওই নারীর। তখনই দারিদ্র্য আর ঋণের চাপে পড়ে 2 সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। তার ভাষ্য, এই দারিদ্র্যের মধ্যে আরেকটি সন্তান লালন করতে পারবেন না চিন্তা করে বিক্রি করে দিয়েছিলেন 65,000 টাকায়। ভেবেছিলেন এতেই তার সন্তান ভালো থাকবে। আমার 2টা বাচ্চা আছে, তাদের আমি লালন পালন ভালোভাবে করতে পারি না। নানি আছে একটা মুরব্বী, তাই জন্য আমি এটা করেছি যে এটা আমার বাচ্চারা যদি এক জায়গায় ভালো থাকে, ভালো পরিবার পায়, সেখানে আদর যত্ন ভালোবাসা পায়, এইটা ভেবে আমি দিয়েছি। তারা আমার খুশি করে এই টাকাটা দিয়ে গিয়েছে। এলাকার লোকজন জানান, একজন মায়ের সন্তান বিক্রির বিষয়টি খুবই অমানবিক। চূড়ান্ত অসহায় না হলে এমন করার কথা নয়। এরকম বাচ্চা বেচা কিনা হয় সে আমরা এখন তো কোনো সময় শুনি নাই বা দেখি নাই। আজকে এই জায়গায় একজন বাচ্চা বিক্রি করছে একজন মা। মা যে একটা সন্তান দিয়ে দেয়, তাহলে তাকে মা কখনো মানে? জীবনেও মানবে না, তা আমিও মানবো না। আমরা চাই যে এই ধরনের যারা বাচ্চা কিনতে চায় বা বাচ্চা কেনে, এরা তা না করে এই ধরনের সমাজে যারা বিত্তবান আছে তারা এই অসহায় মাদের পাশে দাঁড়ায়। এ নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি তথ্য নিয়ে জেনেছেন মঙ্গলবার বিকেল 3টার দিকে নেপা বাজার এলাকার পিয়ারলেস হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ওই নারী। সেখানে ইসমতারা নামের আয়া এবং তার প্রবাসী বান্ধবী জুয়ের সহযোগিতায় 65,000 টাকার বিনিময়ে শিশুটি বিক্রি হয়। হাসপাতালের মালিক সেলিম রেজা বাবুও তাদের সঙ্গে জড়িত। পরে তিনি নিজ উদ্যোগে ওই হাসপাতালে অভিযান চালান। এ সময় হাসপাতালটি সিলগালা করা হয়। 1 লাখ টাকা জরিমানা সহ 6 মাসের কারাদণ্ড দেয়া হয় মালিক বাবুকে। গ্রেপ্তার হন আয়া ইসমতারা। একটা ডকুমেন্ট উনি আমাকে দেখাইতে পারলো না, এই কারণে ওনাকে আমি 6 মাসের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর ওনার সাথে যে আয়া আছে, উনি মেনলি পুরো ঘটনাটা জানতেন। ওনাকে আমি আপাতত এখানে থানা থেকে কে আছে, ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় ওনাকে সোপর্দ করব। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে শিশুকে উদ্ধার করা হয়। এরই মধ্যে মায়ের কাছে তাকে তুলে দিয়েছে প্রশাসন। আর মা চিকিৎসাধীন আছেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মনিরা কাজুরি, ৭১। প্রজনন মৌসুম শুরু হওয়ায় কাল থেকে শুরু হচ্ছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। পদ্মা মেঘনায় 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে।
এদিকে নিষেধাজ্ঞা শুরুর আগেই বাজারে মিলছে না ইলিশের দেখা, আর বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিস্তারিত মামুন হুসাইনের প্রতিবেদনে। শুরু হচ্ছে ইলিশ ধরার প্রজনন মৌসুম, তাই মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি এবং মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধ শুরুর আগের দিনেই ইলিশের দাম লাফিয়ে উঠেছে মগডালে। ইলিশ মাছটা যখন বন্ধ হয়ে যাবে তাহলে অন্যান্য মাছের দামও বাইরে যাবে। আজকাল ধরা বন্ধ এই জন্য মাছের দাম একটু বেশি আছে, মনে করেন মাছ কম পাওয়া যাইতেছে এখন। ইলিশ মাছ ডিম ধরার কারণে, বন্ধর কারণে মাছের আমদানি কম, এই জন্য কেজিতে মনে করেন গেছে সপ্তাহ এই সপ্তাহ মনে করেন কেজিতে 200-300 টাকা বাড়ছে। এছাড়া সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। প্রতি কেজি কাঁচামরিচ 100 থেকে 150 টাকা বেড়ে তা 320 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো কেজি আমরা হলো 160 টাকা, সরকার কেজি হলো 60 টাকা, ভেন্ডি 80, সিমে কেজি 280 টাকা আছে, 240 টাকা আছে, আর এই সপ্তাহে 300 টাকা, 350 টাকা, 400 টাকা গেছে। মরিচ মনে হইতেছে লাফায় দিন দিন বাড়িয়ে দিতেছে। যে অবস্থা আমাদের মতো 100 টাকার মরিচ কিনছি, মনে হয় আপনার, আমি যে ব্যবসা করি মনে হয় না আগে 100 টাকার মরিচ কিনলে 1000-1200 টাকা বেচতে হবে, মনে হয় 300 টাকা বেচতে পারি না। আপনার বইলার লাভ নেই তো, আপনাদের বইলার লাভটা কি? 200 টাকা কেজি বেগুন, 350 টাকা কাঁচা মরিচ, আমাদের বেতনটা বাড়তেছে না, আমরা কেমনে চলুন? দাম বেশি কারণ বুঝের বন্ধ, বর্ডার হইলে বন্ধ, কারণ মরিচ বেশিরভাগ সব ইন্ডিয়া থেকে আসে। বাংলাদেশের মরিচের আমদানি একদম স্বল্প। সামনের মৌসুমে আপনার শীতের সবজি যে টাইমে আশা ধরব ওই টাইমে কমে যাবে সব সবজির দামে। তবে আগের জায়গায় দাঁড়িয়ে আছে মাছ মাংসের দাম। গরুর মাংস 740 থেকে 750 এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। খাসি বর্তমান বাজারে 1150, আর গরু বিক্রি করতেছে 750। গরুর মাংস 750 টাকা রেট লাগাইছি, বিক্রি করতেছি 720 টাকা, 30 টাকা এরকম। চামড়াটার দাম ভালো তো, মনে করেন কেজি প্রতি 20 টাকা কমে যাইতো গোস্তের দাম। এই চামড়ার দাম কম কারণে তো গোস্তের দাম বেশি। পাঙাশ আর তেলাপিয়া একবারে সেম দাম, কিছু কিছু পাঙাশ যেগুলো বড় সেগুলোর দাম একটু বাড়তি। অন্যদিন থেকে আজকে মাছের দামটা একটু বেশি মনে হলো ভাই। ডাল, তেল ও মশলার দাম বৃদ্ধি পেলেও বেশিরভাগ মুদি পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। মামুন হুসাইন, 71, ঢাকা। চট্টগ্রামের বাজারে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, সবজি ও মুরগির দাম বেড়েছে। আর শনিবার থেকে ইলিশ ধরা বন্ধের ঘোষণায় ইলিশের দাম এখন সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন, মাসের শুরুতে বাজারে নিত্যপণ্যের এমন বাড়তি দামে তারা হতভম্ব। তাদের অভিযোগ, ন্যূনতম মনিটরিং না থাকায় বাজারের এই দুর্গতি। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। যে কোনো পণ্যের খুচরা বাজারে গেলেই চোখে পড়ছে ক্রেতা অসন্তুষ্টি। গত সপ্তাহে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছিল 220 থেকে 240 টাকা। এই সপ্তাহে সেখানে বিক্রি হচ্ছে 320 থেকে 340 টাকায়। গ্রীষ্মকালীন সব সবজির দাম চড়া। বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতির কারণে বাজারে দাম চড়া। নতুন ফুলকপি 300 টাকা, শিম 220, বাঁধাকপি 120, মূলা 100 টাকা, বেগুন 120 ও টমেটো 140 টাকায় বিক্রি হচ্ছে। মরিচের দাম বেশি বাড়ছে, আপনার যেমন ধরেন সিজন নেই, এখন সিজন মাত্র শুরু। শীতকালীন সবজি সামনে, সরবরাহ বাড়বে, আস্তে আস্তে দাম কমে যাবে। দাম বেড়েছে ব্রয়লার ও দেশি মুরগিরও। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে ব্রয়লার বিক্রি হচ্ছে কেজি 180 টাকায়, আর দেশি মুরগি কেজি 620 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকায়। দেশি মুরগি যেগুলো আসে পাবত্তর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি থেকে, ওখানে এক সপ্তাহের যে সহিংসতা ওটার কারণে আমাদের বাজারে একটু প্রভাব পড়েছে। এই সপ্তাহ ধরে আপনার 900-950 টাকা করে বেচতেছি রানের মাংস, আর সিনার মাংস যেটা, এটা আছে আপনার 800-850 টাকা করে। মাছের বাজারে সবচেয়ে চড়া ইলিশের দাম। বড় সাইজের ইলিশের কেজি 3800 টাকা। বিক্রেতারা বলছেন, শনিবার থেকে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে 22 দিন, তাই এত দাম। এছাড়া মিঠা পানির মাছও বিক্রি হচ্ছে বাড়তি দামে। 1 কেজি ওলা ইলিশ মাছ বিক্রি করতেছি আপনার 2500-2600 টাকা, আর 900 গ্রাম 800 গ্রাম এই সাইজেরটা বিক্রি করতেছি ইলিশ মাছ 2200 টাকা হইতে 2000 টাকা। দিন দিনই তো বাড়তেছে, তো মধ্যবিত্তদের জন্য সবসময়ের জন্য এটা সমস্যাই বটে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। চালের দাম বস্তা প্রতি কিছুটা কমলেও ডাল এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আদা গত সপ্তাহে ছিল
130 থেকে 150 টাকার মধ্যে, এ সপ্তাহে আছে 160 থেকে 170 টাকার মধ্যে। মসুর ডাল অপরিবর্তিত, মসুর ডালের দামও বেশি, এটা আসলে আরেকটু সহনীয় পর্যায়ে আসা উচিত। তবে ক্রেতারা অভিযোগ জানিয়ে বলছেন প্রশাসনের মনিটরিংয়ের ঘাটতির কারণে বাজারে দামের অস্থিরতা। সাপ্লাই আছে বলে, সাপ্লাই আছে, কিন্তু সিন্ডিকেট বা অন্য কোনো কারণে সাম রিজনে আমরা ঠিকমতো পাচ্ছি না। বাজারের একটা কন্ট্রোল, একটা সরকারের একটা কোনো দিক নির্দেশনা নেই, ওদের ইচ্ছা মতো আমরা বাজার নিয়ন্ত্রণ করতেছে। ক্রেতারা আরও জানান, ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির কারণ দেখালেও ক্রেতাদের অভিযোগ অজুহাত দেখিয়েই বাড়ানো হচ্ছে দাম। এতে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষজন পড়েছেন সবচেয়ে বিপাকে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দেরিতে হলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে রূপালী ইলিশ সহ অন্য মাছের দেখা মিলেছে, কিন্তু শনিবার থেকে আবারও ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা আসায় মুখের হাসি মিলিয়ে গেছে জেলেদের। তারা বলছেন এখনো মহাজনের ঋণ শোধ করতে পারেননি, জমে আছে বছরের অন্যান্য খরচও। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মেলায় দারুণ খুশি জেলেরা। যত দ্রুত পারছেন ঘাটে মাছ রেখেই আবার ছুটছেন নদীতে। সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘাটে ফিরেছে কর্মব্যস্ততা। কিন্তু এরই মধ্যে ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন রক্ষায় মাছ ধরা ও সংরক্ষণে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। জেলেরা জানান, নদীতে মাছ না থাকায় সংসার চালাতে ঋণগ্রস্ত হয়েছেন। এছাড়া মহাজনের ঋণের বোঝা তো আছেই। ভেবেছিলেন সেসব ঋণ শোধ করতে পারবেন। ২ সাইডে আমরা পাওয়া ধরছি, এর মধ্যে সরকার আবার অভিযান দেওয়া ধরছে। মাছ এখন বাড়ছে, এখন যদি অভিযান দেয় তাহলে সরকার আমাদের জনগণের দিকে কি বলছে, সরকার আমাদের দিকে চাইলো। ডিম যখন না আসে তখন এর আগে সরকার অভিযান পালন করার চিন্তা ভাবনা করে। আর আমরা চাই ভারতের সাথে যাতে এই অভিযানটা সরকার একত্রভাবে পালন করে। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যাপ্ত ইলিশ ধরতে পারবেন জেলেরা। বর্তমান ইলিশ মাছ মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে, তো আমরা আশা রাখছি আগামীতে মা ইলিশ অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত ইলিশ মাছ ভালো পাওয়া যাবে। তো সেই পর্যন্ত ইলিশ মাছ এখানে আহরণ করা হবে। পাশাপাশি মা ইলিশের অভিযানের পরে আরও 2 মাস আমাদের জেলে ভাইরা ইলিশ মাছ ধরতে পারবেন, আহরণ করতে পারবেন। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৮০,০০০ মেট্রিক টন, যা দেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় 40%। শাকিলা শম্পা, ৭১। চলে গেলেন ভাষা সৈনিক আহমদ রফিক। গতকাল রাত 10টায় রাজধানী বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে থেকেই ওপারে পাড়ি জমান 21শে পদকপ্রাপ্ত এই সাহিত্যিক। ব্যক্তিগত জীবনে নিঃসন্তান আহমেদ রফিক 2 বাংলায় সমানভাবে সম্মানিত। তার সাহিত্য ও কর্মে তার ভক্ত ও অনুরাগীদের কাছে তিনি বেঁচে থাকবেন আজীবন। আহমেদ রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হবে শনিবার। বিস্তারিত সুফিয়ান ফারাবির প্রতিবেদনে। বাংলা ভাষার জন্য যারা লড়েছেন তাদের একজন মূর্ত প্রতীক আহমদ রফিক। শুধু একজন ভাষা সংগ্রামী নন, তিনি আমাদের ভাষা স্মৃতির একজন প্রহরী। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে ভাষার অধিকার আদায়ে রাজপথে নামেন। তার অবদান শুধু আন্দোলনে নয়, গবেষণায়, লেখায় ও ভাষা সাহিত্য চর্চাতেও অনন্য। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে লিখেছেন অসংখ্য বই। মৃত্যুর আগ দিন পর্যন্ত তিনি বলে গেছেন, ভাষা শুধু অনুভব নয়, এটি অস্তিত্বের দাবি। ভাষা আন্দোলনের এই নিরলস যোদ্ধা আমাদের শিখিয়ে দেন, ইতিহাসকে মনে রাখা শুধু দায়িত্ব নয়, সম্মানেরও বিষয়। ভাষা সংগ্রামী গবেষক ও কবি আহমদ রফিক রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে গতকাল রাত 10টায় ইন্তেকাল করেছেন। এর আগে গত 11 সেপ্টেম্বর ল্যাবেইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রোববার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয় এই বাংলাভাষী ২০০৬ সালে স্ত্রীকে হারান। তিনি নিঃসন্তান। ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক, ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন ২১শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা।
আজ সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার শুভাকাঙ্ক্ষীদের জন্য উন্মুক্ত করা হবে আহমদ রফিকের মৃতদেহ। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব এলাকায় বৃষ্টি হচ্ছে। সক্রিয় মৌসুমি বায়ুর কারণেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ঢাকায় গেল ২৪ ঘন্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ফেনীতে ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঢাকাতে কাল সমুদ্র ও নদীতে সতর্ক সংকেত আরও ২৪ ঘন্টা থাকবে বলে জানালেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। সাগরের নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানান তিনি। এদিকে ভোররাত থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশের বেশিরভাগ জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছুটির দিন থাকায় ভোগান্তি কিছুটা কম হলেও প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন তারা যানবাহন না পেয়ে বিড়ম্বনায় পড়েন। এই মৌসুমের শেষ বৃষ্টি বলতে আমাদের বৃষ্টিপাতে এখনো 7 থেকে 10 দিন আগামী এই প্রতিদিনই বৃষ্টি কোথাও না কোথাও বৃষ্টিপাত হবে বলে আমরা একটা পূর্বাভাস দিয়েছি। তো এবং এটা থাকবে এরপরে এই মাসের মাঝামাঝি অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদায় নিলে এরপরে আমরা যে পরে যদি বৃষ্টি কোনটা হয় বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি অনেকটাই কমে আসবে। যদি বৃষ্টি এরপর হয় সেটা মৌসুমী বায়ুর কারণে না অন্য কোনো কারণে হলে হবে। গ্রীষ্মের প্রখর তাপ আর বর্ষার অবিরাম বৃষ্টির পর শরৎ আসে এক স্নিগ্ধ শান্ত রূপ নিয়ে। শুভ্রতার প্রতীক এই ঋতু। আর এই ঋতুতেই কুড়িগ্রামের 16টি নদ নদীর তীরে শোভা ছড়িয়েছে কাশফুল, যা দেখতে ভিড় করছেন বহু মানুষ। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। যেদিকেই চোখ যায় শুধু সাদা আর সাদা। দিগন্ত জোড়া সাদা ফুলের সৌন্দর্যে মেতে উঠেছে ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ কুড়িগ্রামের 16টি নদ নদী ও 5 শতাধিক চর ও দ্বীপচর। কাশফুলের স্নিগ্ধ পরশ আর নির্মল বাতাস উপভোগ করতে প্রতিদিন বন্ধু বান্ধব পরিজন নিয়ে ভিড় করছেন অনেকেই। কেউ ঘুরে বেড়াচ্ছেন নৌকায়, কেউ সেলফি তুলছেন, আবার কেউ সময়টি নিজের মতো করে উপভোগ করছেন। অসম্ভব সুন্দর একটি জায়গা, অসাধারণ ভিউ, খুবই ভালো লাগছে। এখানে শুনেছিলাম ভারতে এখানে অনেক সুন্দর কাশফুল ফোটে, এই জন্য আমি আমার পরিবারের সহ এখানে এসেছি এবং এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। এই কাশফুলের জায়গাটা খুব সুন্দর, আমার মেয়ে এবং ছেলেকে নিয়ে আসছি। এমনকি জেলার বাইরে থেকেও বিভিন্ন দর্শনার্থী আসছেন কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে। অভ্যন্তরীণ এবং জাতীয় পর্যটকদের আকর্ষণ করেছে এবং পর্যটকরা এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ। তাছাড়া এই কাশফুলের পরিবেশতাত্ত্বিক গুরুত্ব রয়েছে। কাশফুলের মাধ্যমে বায়ু শোধন হয় এবং ধূলিবালি মুক্ত থাকে পরিবেশ বান্ধব কাশফুলের দেশ ও দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। তাই বাণিজ্যিকভাবে উদ্যোগ নিলে বৈদেশিক মুদ্রা অর্জনের সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদরা। শাকিলা শম্পা, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।